হ্যালো বন্ধুরা, কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল আপনাদেরকে। এবং আজকে আমি 5টি বড় আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত আলোচনা করব মিডল ইস্টের যুদ্ধের বর্তমান অবস্থাকে নিয়ে। দ্বিতীয়ত হোটেল ওয়ার্নিং, ইরান কেন বাহরাইন, ইউএই, সৌদি, কুয়েতের হোটেলগুলোকে টার্গেট করার হুমকি দিয়েছে। তারপরে আলোচনা করব সিরিয়া সিচুয়েশন, দামেস্কের ফোর সিজনস, সেরেটন আর রাষ্ট্রপতির ভবনের কথা, বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেটগুলি রয়েছে। আর বন্ধুরা, আমাকে অনেকেই মেসেজ করছেন, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। ভারতে লকডাউন হবে কিনা, পেট্রোলিয়াম মন্ত্রীর কি বক্তব্য, সেটাও আপনাদের সাথে আলোচনা করব। পেট্রোল ডিজেলে এক্সাইজ ডিউটি কাটা, সেই নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আর আপনারা যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা দেখো, আজকে একটা জিনিস তোমাদেরকে বলবো। সকাল থেকে ফোন আসছে, মেসেজ আসছে, সবাই জিজ্ঞেস করছে যে ভাই, পেট্রোল কি সত্যি শেষ হয়ে যাবে নাকি? ভারতে কি লকডাউন লাগবে? যুদ্ধ কি আমাদের দেশে আসবে? দেখুন বন্ধুরা, এত প্যানিক করছো কেন? একটু বসো, চাপ নেই। মিডল ইস্টে যে যুদ্ধটা চলছে, সেটা এখন আর শুধু ওই অঞ্চলের ব্যাপার নেই। এখন পুরো দুনিয়াকে ধাক্কা মারছে। আর তেলের দাম, শেয়ার বাজার, লজিস্টিক্স, সব কিছুতে এফেক্ট পড়ছে। আর ভারতের মতো একটা দেশ, যে দেশে 85 থেকে 90% ক্রুড অয়েল বাইরে থেকে কিনে, সেই দেশে এই যুদ্ধের প্রভাব পড়বে না? অবশ্যই পড়বে। কিন্তু কতটা পড়বে সেটা নিয়ে আজকে কথা বলবো। তার আগে মিডল ইস্টের পুরো পরিস্থিতিটা একটু ক্লিয়ার করে নিই, কারণ সেটা না বুঝলে ভারতের পার্টটাও আপনি বুঝবেন না। দেখুন, আমেরিকা আমেরিকার মিডল ইস্টে মনে করো যে 13টা মিলিটারি বেস ছিল। সম্ভবত 13টা মিলিটারি বেস ছিল। তো 13টা বাহরাইন, ইউএই, সৌদি আরব, কুয়েত, সিরিয়া, এইসব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এগুলো মানে শুধু কয়েকটা ঘর না, এগুলো বিশাল বিশাল মিলিটারি ইনস্টলেশন। হাজার হাজার সৈন্য, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, ড্রোন সিস্টেম, ইন্টেলিজেন্স হাব, সব কিছু ছিল। এখন ইরান কি করলো? ইরান এই 13টা বেসেই মিসাইল মারলো, একটার পর একটা। আর শুধু মিসাইল মারলো না, এমনভাবে টার্গেট করলো যে এই বেসগুলো এখন থাকার লায়ক নেই। মানে বুঝছো? তুমি কল্পনা করো, তোমার বাড়িতে বোমা পড়লো, ছাদ ভেঙে গেল, দেওয়াল নেই, বিদ্যুৎ নেই, জল নেই, তুমি কি সেখানে থাকবে? থাকবে না। আমেরিকার সৈন্যরাও থাকতে পারেনি। তাহলে এই হাজার হাজার সৈন্য কোথায়? এখানে ব্যাপারটা ইন্টারেস্টিং। ওরা গেল হোটেলে, হ্যাঁ ঠিকই শুনছো, 5 স্টার 7 স্টার হোটেলে। বাহরাইনে আমেরিকার সৈন্যরা বড় বড় হোটেলে আশ্রয় নিয়েছে এখন। ইউইতেও একই ব্যাপার, সৌদি আরব, কুয়েত, সবখানে। এই দেশগুলো আমেরিকার মিত্র, তাই তারা হোটেলগুলো খুলে দিয়েছে। এখন ভাবো একটু, আমেরিকান সৈন্যরা হোটেলে বসে আছে, মানে তারা কিন্তু ছুটিতে নেই। ওরা সেখান থেকে অপারেশন চালাচ্ছে, ল্যাপটপ খুলে স্যাটেলাইট কানেকশন নিয়ে সিকিউর লাইনে কথা বলছে, ড্রোন কন্ট্রোল করছে। পুরো মিলিটারি অপারেশন এখন হোটেলের রুম থেকে চালানো হচ্ছে। মানে হোটেল হয়ে গেছে তাদের টেম্পোরারি মিলিটারি হেডকোয়ার্টার বর্তমানে, 5 স্টার 7 স্টার হোটেলগুলো। এই খবর কি ইরান তাহলে জানে না? জানে বন্ধুরা। রাশিয়া আর চীন, এই দুটো দেশ ইরানকে ইন্টেলিজেন্স সাপোর্ট দিচ্ছে এই মুহূর্তে। স্যাটেলাইট ইমেজারি, সিগন্যাল ইন্টেলিজেন্স, মানে কে কোন হোটেলে আছে, কোন রুমে আছে, সব জানে ওরা। তাই ইরান এবার একটা বড় ঘোষণাও করেছে। সেটা আপনাদেরকে বলছি। ইরান বলছে যে বাহরাইন, ইউএই, সৌদি, কুয়েত, তোমরা যে হোটেলগুলোতে আমেরিকান সৈন্যদের রেখেছো, মানে এতদিন ইরান বলে আসছিল যে তোমাদের আমেরিকান যে বেসগুলি আছে তোমাদের দেশে, সেগুলোকে টার্গেট করা হবে। এবার তারা এটাও বলছে যে যেই হোটেলগুলোতে আমেরিকান সৈন্যদের রেখেছো, তাদের এখনই বের করে দাও। ওই সৈন্যরা সেখান থেকে বসে আমাদের বিরুদ্ধে অপারেশন চালাচ্ছে। যদি না বের করো, তাহলে ওই হোটেলগুলো আমাদের মিসাইলের টার্গেটে আসবে। আমরা জানি কোথায় কে আছে, আমরা উড়িয়ে দেব। এটা কিন্তু ছোট হুমকি না, কারণ ইরান আগেও যা বলেছে তা করেছে। আমেরিকার বেসগুলো উড়িয়ে দেওয়ার আগেও ইরান বলেছিল, আর তারপর সত্যি সেগুলিতে অ্যাটাক করেছিল। এখানে ইরান আরেকটা লজিক্যাল কথাও বলেছে, সেটা কিন্তু বেশ জোরালো। ইরান বলছে যে আচ্ছা বলো তো, ধরো ভিয়েতনামের সৈন্যরা আমেরিকার নিউ ইয়র্কের কোনো হোটেলে ঢুকিয়ে সেখান থেকে আমেরিকার বিরুদ্ধে অপারেশন চালাচ্ছে, আমেরিকা কি সেটা সহ করতো?
সেই হোটেলকে বোমা মারতো না? তাহলে আমরা কেন সহ করব? তোমরা আমেরিকানদের হোটেলে কেন রাখছো? আরেকটা আপনাদেরকে শেয়ার করি, ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে আমেরিকা কেন? কারণ ওই যে ভেনেজুয়েলা থেকে ড্রাগ পাচার হয় আমেরিকাতে, তো আমেরিকাতে ক্ষতি হচ্ছে, ভেনেজুয়েলা থেকে ড্রাগ পাচার হচ্ছে। তো যারা ড্রাগ পাচার করছে তাদেরকে তুলছে না, বা তাদেরকে কোনো ক্ষতি করছে না। ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট আছে সেই প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। তো ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে না? ইরানও তো সেখানে এই লজিকটাই দেখাচ্ছে যে তোমরা রাখছো, আমাদের দেশে মারছে, তো আমরা সেগুলো টার্গেট করব। দেখুন, এটা একটা ডিপ্লোম্যাটিক আর মিলিটারি প্রেশারও এই ছোট আরব দেশগুলোর ওপর। বাহরাইন বা ইউই, এদের নিজেদের কোনো রিয়েল মিলিটারি পাওয়ার নেই, আমেরিকার ছত্রছায়াতেই থাকে। কিন্তু এখন যদি আমেরিকা নিজেই বিপদে পড়ে যায়, তাহলে এই দেশগুলো কোথায় দাঁড়াবে? বন্ধুরা, আসে সিরিয়ার ব্যাপারে, যেটা আপনাদের বলেছি। আর এটা আরও সিরিয়াস। সিরিয়ার রাজধানী দামেস্ক, সেখানে কি হচ্ছে? ইরান দাবি করছে যে দামেস্কে 3টে জায়গায় আমেরিকান, ইসরায়েলি আর ব্রিটিশ সৈন্যরা লুকিয়ে আছে। কোথায়? এক, রাষ্ট্রপতি ভবনে; 2 হলো ফোর ফোর স্টার হোটেলে; আর 3 হলো শেরেটন হোটেল, ওইগুলোতে লুকিয়ে আছে। এখন একটু ভাবো, রাষ্ট্রপতি ভবনে যদি বিদেশি সৈন্য, মানে সিরিয়ার রাষ্ট্রপতির অফিস, না কোনো বিদেশি সেনাদের অফিস, এটা যদি সত্যি হয়, তাহলে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি কতটা জটিল সেটা বোঝা যাচ্ছে। আর যে 4 স্টার সেরেটন যে হোটেলগুলো, এগুলো তো দামেস্কের সবচেয়ে, বলতে পারেন যে, প্রেস্টিজিয়াস হোটেল, সবথেকে মূল্যবান হোটেল এগুলো। এইখানে সাধারণত বিদেশি ডিপ্লোমেট, বড় বিজনেসম্যান থেকে সেখানে নাকি এখন মিলিটারি পার্সোনালও থাকবে। ইরান এই 3টে জায়গাকে সরাসরি মিলিটারি টার্গেট ঘোষণা করে দিয়েছে বন্ধুরা। মানে ইরান বলছে আমরা আঘাত করতে পারি, আর আমরা আঘাত করব। এখন কেউ কেউ ভাবতে পারে, ইরান কি সত্যি রাষ্ট্রপতি ভবনে মিসাইল থাকবে? সেটা তো পুরো দামেস্ককে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিবে। হয়তো সেটা ইরানও করবে না এখনই, কিন্তু এই ঘোষণার একটা বড় উদ্দেশ্য আছে। হতে পারে যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা, সিরিয়া, আরব দেশগুলো আর আমেরিকাকে বোঝানো যে আমরা ট্র্যাক করছি, আমরা জানি, আমরা প্রস্তুত। আর এই ইন্টেলিজেন্স কোথা থেকে আসছে সেটাও একটু বোঝা দরকার। রাশিয়ার কাছে সিরিয়ায় নিজের মিলিটারি বেস আছে। রাশিয়া পুরো সিরিয়ার ওপর নজর রাখে। সেই তথ্য ইরানের কাছে পৌঁছানো কঠিন কিছু না। চীনের কাছে বিশ্বমানের স্যাটেলাইট সিস্টেম আছে। এই দুটো দেশ ইরানকে ইন্টেলিজেন্স দেয়। তাহলে ইরান সত্যিই জানে কে কোথায় আছে। যদি দিয়ে থাকে ইরানকে, তাহলে আমেরিকার অবস্থানটা এই মুহূর্তে কোথায় যদি তোমরা আমাকে প্রশ্ন করো? দেখুন, আমেরিকার নিজের বেস নেই, হোটেল আছে, হোটেলেও টার্গেট, রাষ্ট্রপতি ভবনও লুকোতে গেছে, সেটাও টার্গেট। মানে একটা স্বস্তির জায়গা নেই। এটা মিলিটারি ভাষায় বলে দ্য লস অফ স্ট্র্যাটেজিক ডেপথ, মানে সরে যাওয়ার জায়গা ফুরিয়ে যাওয়া। আর এই পরিস্থিতিতে আমেরিকা কি করবে? দেখুন, দুটো অপশন। এক হয়েছে নেগোসিয়েশন টেবিলে আসা ইরানের সাথে, আর 2 হলো আরো বড় হামলা করো। কিন্তু বড় হামলা মানে আরো বড় রেসপন্স, সেটা কোথায় গিয়ে থামবে কেউ জানে না বন্ধুরা। বন্ধুরা, ভারতের কথায় আসি, কারণ এটাই আমাদের বা তোমার সবচেয়ে বেশি জানার ইচ্ছে। এবং সোশ্যাল মিডিয়ায় কি চলছে একটু দেখা উচিত। ভারতে তেল শেষ হয়ে যাবে, লকডাউন লাগবে, পেট্রোল পাম্পে লাইন লাইন দেওয়া আগে থেকে, এগুলো সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ট্রেন্ডে চলছে। দেখুন বন্ধুরা, এই গুজবগুলো কোথা থেকে আসছে কেউ জানে না, কিন্তু ছড়াচ্ছে দাবানলের মতো, এটা মানতে হবে। এখন বাস্তব কি? দেখুন, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী, তিনি একদম সাফ বলে দিয়েছেন যে ভারতে কোনো লকডাউন নেই, এটা পসিবলই না, কারণ ভারতের কাছে এখন যথেষ্ট পরিমাণে ক্রুড অয়েল স্টক আছে। কিন্তু বন্ধুরা, এখানে একটা জিনিস বুঝতে হবে, ভারত তেল কোথা থেকে কেনে? এখন আর শুধু মিডল ইস্ট থেকে না, ভারত এই মুহূর্তে রাশিয়া থেকে বিশাল পরিমাণ ডিসকাউন্টে অয়েল কিনছে। ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়া তেলের নিষেধাজ্ঞা দিয়েছে। রাশিয়া তখন ভারতকে সস্তায় তেল দিতে শুরু করেছে, ভারত কিনছে, ব্যবসা চলছে। তাছাড়া ভারতের
স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ আছে, মানে জরুরি অবস্থানের জন্য আলাদা মজুত রাখা আছে, সেটা কাজে লাগানো হয়। তাহলে লকডাউন কেন হবে না? কারণ লকডাউন হয় যখন সাপ্লাই সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেটা এই মুহূর্তে হচ্ছে না। মিডল ইস্ট যুদ্ধ চলছে, কিন্তু হরমুজ প্রণালী এখনো সম্পূর্ণ বন্ধ হয়নি। যদি হরমুজ বন্ধ হয়ে যায় তখন পরিস্থিতি আলাদা হবে, কিন্তু সেই পর্যায়ে এখনো যায়নি। তবে দামের ব্যাপারটা একদম আলাদা, দাম কিন্তু বেড়েছে, আর সেটা নিয়েই সরকারকে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতেও হয়েছে। সেটা আমি আপনাদের কিছুক্ষণ পরে আসছি। আর বন্ধুরা, সবচেয়ে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে যায় আজকের সবচেয়ে বেস্ট। এটা একটু মনোযোগ দিয়ে শোনো। এটা তোমার পকেটের সাথে সরাসরি সম্পর্কিত। কেন বললাম? যুদ্ধ শুরু হওয়ার আগে ক্রুড অয়েলের দাম ছিল ব্যারেল প্রতি $75। যুদ্ধ শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যে সেটা পৌঁছেছে $105 পৌঁছে গেছে। মানে 7 দিনে 40% দাম বেড়ে গেছে ক্রুড অয়েলের। এখন এই ক্রুড অয়েল কেনে কারা? পেট্রোলিয়াম কোম্পানিগুলো, যেরকম আইওসিএল, বিপিসিএল, এইচপিসিএল, এরাই কিন্তু রিফাইন করে পেট্রোল, ডিজেল বানায়, আর পাম্পে তারপর পেট্রোল ডিজেল এসব বানায়, তারপর পাম্পে সাপ্লাই দেয়। এখন কোম্পানিগুলো যদি $105 দিয়ে তেল কেনে, কিন্তু পাম্পে পুরনো দামেই বেচতে হয়, তাহলে কোম্পানিগুলোর প্রতি লিটারে ঘাটা হচ্ছে। গত 15 থেকে 20 দিন ধরে এই ঘাটা জমছে। প্রতিদিন কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। এখন সরকারের সামনে দুটো অপশন ছিল। অপশন এক, পেট্রোলিয়াম কোম্পানিগুলোকে বলা পেট্রোল ডিজেলের দাম বাড়াও, কোম্পানিগুলো বাড়াতো। ক্রুড 75 থেকে 105 হলে আমাদের পাম্পে দাম কত বাড়তো? সরাসরি হিসাব করলে লিটারে 15 থেকে 20 টাকাও বাড়তে পারতো। আর অপশন দুই, সরকার নিজে ছাড় দিক, মানে সরকার যে ট্যাক্স নেয়, এক্সারসাইজ ডিউটি নেয়, সেটা কমিয়ে দিক। তাহলে কোম্পানিগুলোর হাতে একটু বেশি টাকা থাকবে, দাম না বাড়িয়েও চলতে পারবে আর কি। সরকার বেছে নিল 2 নম্বর অপশন। এটা আপনাদেরকে জানিয়ে রাখি। বর্তমান যে আপডেট আসছে, এখন এক্সারসাইজ ডিউটিটা কি সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এটা একটা কেন্দ্রীয় কর, মানে সেন্ট্রাল, আমাদের স্টেট গভর্নমেন্ট না, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কর। তো পেট্রোলিয়াম কোম্পানিগুলো প্রতি লিটার পেট্রোল বা ডিজেল বিক্রি করলে একটা নির্দিষ্ট অঙ্ক সরাসরি কোষাগারে জমা দেয়। সেটাই হলো এক্সারসাইজ ডিউটি। পেট্রোলের ক্ষেত্রে আগে ছিল প্রতি লিটারে 13 টাকা, এখন করা হয়েছে 3 টাকা, মানে 10 টাকা কমে গেছে। আর ডিজেলের ক্ষেত্রে আগে ছিল প্রতি লিটারে 10 টাকা, এখন করা হয়েছে 0। মানে সরকার ডিজেল থেকে এক্সারসাইজ ডিউটি সম্পূর্ণ তুলে নিয়েছে। সরকার কোনো টাকাই নিচ্ছে না। এখন মাথায় রাখো যে এই ছাড় তোমার পকেট থেকে পকেটে সরাসরি আসছে না। মানে তুমি যে ভাবছো ছাড় দিয়েছে, তাহলে তেলের দাম তো কমে যেতে পারে আরও। এটা কিন্তু সরাসরি তোমার পকেটে আসছে না। মানে কাল থেকে পাম্পে গেলে পেট্রোল সস্তা পাবে না, দাম আগে যা ছিল সেটাই থাকবে। কিন্তু এই ছাড় দেওয়া না হলে কি হতো সেটা আপনাদের জানা দরকার। দেখুন, দাম বাড়তো, লিটারে 10 থেকে 15 টাকা বাড়তে পারতো। সেটা হয়নি, সেটাই হলো আসল সুবিধা। সেটাই আপনাদের পকেটটাকে বাঁচিয়েছে। মানে সরকার বলছে আমরা নিজেরা ট্যাক্স কম নেব, তোমরা দাম বাড়িও না, কোম্পানিদেরকে বলছে। এবার একটু হিসাব করি, প্রতিদিন ভারতে কত পেট্রোল ডিজেল বিক্রি হয়। প্রতিদিন প্রায় 20 থেকে 22 লক্ষ কিলোলিটার তেল বিক্রি হয় সারা ভারতে। 20 থেকে 22 লক্ষ কিলোলিটার তেল বিক্রি হয় সারা ভারতে। এই বিশাল পরিমাণে প্রতি লিটারে 10 টাকা ছাড় দিলে সরকারের প্রতিদিন কত টাকা কম আসছে? হাজার হাজার কোটি টাকা প্রতিদিন। সরকার এত বড় ছাড় দিচ্ছে কেন? দেখুন, কারণ পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে মানুষের ওপর চাপ দিলে রাজনৈতিক ক্ষতি বেশি হবে। আর দেশে এই মুহূর্তে বেশ কিছু রাজ্যে ভোট আছে। তেলের দাম বাড়লে বিরোধীরা ইস্যু বানাবে। কিন্তু এটাকে শুধু রাজনৈতিক সিদ্ধান্ত বলা ঠিক হবে না, কারণ মিডল ইস্টের যুদ্ধ কতদিন চলবে কেউ জানে না। এই অনিশ্চয়তার মধ্যে মানুষকে স্থির রাখতে এই ছাড় দেওয়াটা দরকার ছিল। বন্ধুরা, সবচেয়ে রিলেটেবল পার্টটা আপনাদেরকে বলি, পাম্পের লাইন নিয়ে। তোমরা দেখছো বিভিন্ন শহরে পেট্রোলের পাম্পের সামনে লম্বা লম্বা লাইন। এই জিনিসগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখছো। মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। কোনো কোনো পাম্পে 2 থেকে 3 ঘন্টা আগে তেল পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও তেলই শেষ হয়ে গেছে। কেন? এটা তেলের অভাবে কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে গুজবের জন্য। কেউ একজন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালো যে পেট্রোল
শেষ হয়ে যাচ্ছে, আজই ভরি নাও। ব্যাস এই মেসেজ ফরওয়ার্ড হতে হতে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেল। যে কাল কাল যাবে ভাবছিল, সে আজই চলে গেল। যার ট্যাঙ্ক 60% ভরা ছিল, সেও হয়তো ফুল করাতে গেল। যার বাইকে সপ্তাহে 200 টাকার পেট্রোলে চলে, সে 500 টাকার পেট্রোল ভরিয়ে নিল। এখন একটা পাম্পে যদি 1000 জন আসতো, সেখানে হঠাৎ 3000 জন আসছে, তাহলে স্টক যে শেষ হবেই, সেটা পেট্রোলের অভাবে নয়, চাহিদা হঠাৎ 3 গুণ হয়ে যাওয়ার কারণে এই জিনিসটা কিন্তু হচ্ছে। আর সরকার এটা নিয়ে পরিষ্কার বলে দিয়েছে, তেলের কোনো সংকট নেই, রিজার্ভ পর্যাপ্ত আছে, পাম্প থেকে পাম্পে সাপ্লাই চলছে। তুমি যদি স্বাভাবিকভাবে প্রতি সপ্তাহে একবার পেট্রোল ভরাও, সেটাই করো। আতঙ্কিত হয়ে জমিয়ে রাখার কোনো দরকার নেই। আর বিরোধীরা সেটাকে কিন্তু টার্গেট করছে। কিছুদিন আগে এলপিজি নিয়ে প্রচুর টার্গেট করা হয়েছে। আর এই প্যানিক বাইং একটা সেলফ, ধরুন যে একটা ফুলফিলিং প্রসেস, মানে পেট্রোল শেষ হয়ে যাবে এই ভয়ে সবাই একসাথে পেট্রোল ভরাতে গেলে সত্যিই পাম্পের স্টক শেষ হয়ে যায়। আর তখন মনে হয় দেখলে যে সত্যি শেষ হয়ে গেল, কিন্তু আসলে শেষ হয়েছে কারণ সবাই একসাথে গিয়েছিল, তেলের অভাবে নয়। বন্ধুরা, আপনাদেরকে বিষয়টা সংক্ষেপে, সবগুলি পুরো বিষয়টা সংক্ষেপে বলে দিয়ে আজকে যেগুলো আপনাদের সাথে আলোচনা করেছি। মিডল ইস্টের যুদ্ধ চলছে, ইরান আমেরিকার যে বেসগুলো ধ্বংস করে দিয়েছে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আমেরিকান সৈন্যরা হোটেলে আশ্রয় নিয়েছে, ইরান সেই হোটেলগুলোকে টার্গেট করার ঘোষণা দিয়েছে। আপনাদেরকে নেক্সট আপডেট দিয়েছে সিরিয়ার 4 স্টার এবং সেরেটন হোটেল, এগুলো বিদেশে যেগুলো ডিপ্লোমে তাদের জন্য বরাদ্দ থাকতো, বা বড় বড় রাষ্ট্রপতির মতো লোকেদের জন্য বরাদ্দ থাকতো, সেগুলোই বর্তমানে আমেরিকান সৈন্যদের জন্য খোলা হয়েছে, ব্রিটিশ সৈন্যদের জন্য খোলা হয়েছে, ইসরায়েলি সৈন্যদের জন্য খোলা হয়েছে। সেগুলির রাষ্ট্রপতি ভবনকেও টার্গেট করা হবে, সেটাও ইরান বলেছে। ভারতের কথায় লকডাউন হচ্ছে না, তেলের স্টক আছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে না, সরকার এক্সারসাইজের ডিউটি কমিয়ে কোম্পানিগুলো রিলিফ দিয়েছে যাতে তারা দাম না বাড়ায়। দেখুন, শান্ত থাকো, গুজবে কান দিও না, স্বাভাবিক জীবনযাপন করতে থাকো, পেট্রোল পাম্পে গিয়ে লাইনে দাঁড়িও না। পরিস্থিতি সবসময় বদলায়, মিডল ইস্টের এই যুদ্ধ যদি আরও বাড়ে তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে, সেটাও সত্যি। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা, তাতে আতঙ্কিত হওয়ার মতো কিছুই আমি দেখছি না। আমাদের দেশের সরকার ওয়াচ করছে, পদক্ষেপ নিচ্ছে, সেটা দেখা যাক। বাকিটা দেখতে থাকো কি হয় পরবর্তী আপডেটে, এবং নেক্সট পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটার জন্য অপেক্ষা করো। নেক্সট আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটি লাইক করুন যদি আপডেটগুলি আপনাদের ভালো লাগে। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা